রূপান্তরের সত্যের আজকের এই বিশেষ পর্বে সবাইকে স্বাগত। আমি প্রতিদিন রাজনৈতিক বিষয় নিয়ে মূলত কথা বলি, কিন্তু আজকে খুব ব্যক্তিগত একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। গত বছরের 5ই আগস্টের পর থেকেই আমাদের অনেকের জীবনটা একদম বদলে গেছে। নানা রকমের স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা, স্বপ্ন, আন্দোলন এসবের মধ্যেই আমরা বাস করছি। এর মধ্যেও আমরা মানুষ, আমাদের জীবন তো থেমে থাকে না, নানান ঘটনা ঘটে। গতকাল এরকম একটা খুব ব্যতিক্রমী দিন, অনেকদিন পরে ব্যক্তিগত জীবনে খুব আনন্দিত হবার মতো একটা ঘটনা ঘটেছে। আপনারা যারা আমার সম্পর্কে জানেন, আমার বউ নূপুরজান একজন চিকিৎসক। বাংলাদেশ থেকে যখন আমাকে বিয়ে করে অস্ট্রেলিয়া এসেছিল, তখন সে অলরেডি এফসিপিএস করা শিশু বিশেষজ্ঞ হিসেবে। এখানে এসে এই সিস্টেমে আবার একদম নতুন করে শুরু করতে হয়েছে, সেটা অনেক বছর আগে। সবশেষে লাস্ট 6 ইয়ার্স, 6 বছর সে একটা দীর্ঘ প্রশিক্ষণ, পরীক্ষা এইসবের মধ্যে ছিল। এবং গতকালই সেই 6 বছরের দীর্ঘ যাত্রা শেষে অস্ট্রেলিয়ান সিস্টেমে, অস্ট্রেলিয়ান রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিক্স এর ফেলো হয়েছে। মানে বাংলাদেশে এফসিপিএস আর এখানে এফআরএসিপি। মানে গতকাল সে একদম অফিসিয়ালি অস্ট্রেলিয়ার শিশু বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো স্বভাবতই আই ওয়াজ ভেরি হ্যাপি। অনেকদিন পরে আমি একটু আনন্দিত হয়েছি। এবং আমার বাবা বেঁচে নেই। বিশেষ করে বাবা তো গত বছর মারা গেছে। বাবা জানতেন যে নূপুর ট্রেনিং করছে, পেডিয়াট্রিশিয়ান হবে, কিন্তু বাবা জানলে খুব খুশি হতেন। আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোন করে জানিয়েছি। আই ওয়াজ রিয়েলি হ্যাপি। কিন্তু সুখ তো আসলে বেশিক্ষণ থাকে না। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ থেকে ফোন করলো বন্ধু দেবেশ। বললো খবর পাইছিস? আমি বললাম না। বললো জালাল ভাইয়ের বউ তো মারা গেছে সকালে। তো ফোনে দেখলাম যে লালবাগ আওয়ামী লীগের নেতা জসিমের মিস কল, ধরতে পারিনি। তার কিছুক্ষণ পরে জামাল ভাই ফোন করলেন, খবর পাইছো? মানে আমরা যারা 80-র দশকে, 70-এর দশকে কিংবা 90-এর দশকে ছাত্রলীগ করেছি ঢাকা মেডিকেল কলেজে, এবং বিশেষ করে যখন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জন্ম হয়নি, তখন আমাদের মেডিকেলের বড় ভাই হিসেবে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনই আমাদের রাজনীতি দেখতেন। তো আমরা অনেকেই যারা সক্রিয় রাজনীতি করতাম, তারা জালাল ভাইয়ের বাসায় যেতাম। 56 কেবি রুদ্র রোড, লালবাগের সেই বাসাটা, উদ্র রোডের ঢাল। আবার সন্ধ্যায় হোসনি দালানে আজিজ ভাইয়ের অফিসে যেতাম, সেখানে রাজনৈতিক আড্ডা হতো। তো জালাল ভাইয়ের বাসায় যারা আমরা গিয়েছি, তারা আমাদের অধিকাংশের সাথেই ভাবির সাথেও পরিচয় হয়েছে। ভীষণ মিষ্টি মুখের একটা অসাধারণ মানুষ। মানে আমি আমার জীবনে যতগুলো ভালো মানুষ দেখেছি, ভাবি তার মধ্যে একজন। অনেক সময় দুপুর 2টো-2:30টার দিকে গিয়েছি, জিজ্ঞেস করেছি ভাত খেয়েছি কিনা। উনি ভাত বেড়ে দিয়েছেন, আদর করে খাইয়েছেন। আবার সকালে গেছে, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছে, তারা গেছে, তারা খেয়ে এসেছে কিনা। তো ভাবি আমাদের মায়ের মতো ছিল। এবং সেই সময় তো মোবাইল ফোন টোন ছিল না। জালাল ভাইয়ের একটা ল্যান্ড ফোন ছিল, 250675। আমার নাম্বারটা এখনো মনে আছে। আমার মা খুলনার থেকে যখন আমার কোনো খোঁজ টোজ পেতেন না, তখন জালাল ভাইয়ের বাসায় ফোন করতেন ল্যান্ড ফোনে, এবং ভাবির কাছ থেকে আমার খবর নিতেন, কোনো মেসেজ থাকলে ভাবিকে দিতেন। তো সম্পর্কটা একেবারে যে রাজনৈতিক সাংগঠনিক তা না, একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল। এবং জালাল ভাই আমার উকিল বাবা ছিলেন। তো যখনই কোনো ঈদ টিদ আসতো, ভাবি শাড়ি শার্ট এগুলো কিনে জালাল ভাইকে পাঠাতেন।
আমি দেখতাম যে একেবারে আমার গ্রিন রোডের বাসায় জালাল ভাই এসে হাজির। কি হয়েছে লিডার? এই তোমার ভাবি পাঠালো। তো সম্পর্ক, মানে রাজনৈতিক সম্পর্ক জালাল ভাই স্নেহ করতেন যাই করতেন, কিন্তু ওই যে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা, এবং এটা শুধু আমার না, এরকম আমাদের সবারই প্রায় এই স্মৃতিটা রয়েছে। এবং আমি গতকাল আজকে অনেকের সাথে কথা বলেছি, সবাই ভীষণ বিষণ্ণ। জালাল ভাই আপনারা জানেন একটা মিথ্যে খুনের মামলায় দীর্ঘদিন জেলে। জালাল ভাই, মানে আপনি রাজনৈতিকভাবে পছন্দ করেন না করেন, ভীষণ ভদ্রলোক, মানুষ হিসেবে খুব ভদ্রলোক। সেই মানুষটাকে একটা খুনের মামলা দিয়ে, এবং জালাল ভাই অসুস্থ, তার হার্টের প্রবলেম, তার পেসমেকার এক্সপায়ার করেছে, সেটা ফিক্স করা নিয়ে অনেক নাটক হলো, ছানি পড়েছে, চোখে দেখতে পাচ্ছে না। তো এই অবস্থায় ভাবি হঠাৎ করে 2-3 দিন আগে তার সে নেবুলাইজার দিতে যেয়ে, তারপরে বোধহয় কোনো কিছু খেতে যেয়ে সেটা খাদ্যনালীতে ঢুকে, খাদ্যনালীর পরিবর্তে শ্বাসনালীতে ঢুকে গিয়েছিল বোধহয়, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়েছিল, এবং তারপরে তাকে ল্যাব এইডে আইসিইউতে নেওয়া হয়। এবং সেখানে সে ইমপ্রুভ করে আবার এইচডিইউতে চলে আসে, তারপরে আবার আইসিইউ। তো 2 দিন আগে জালবের বড় মেয়ে জেলখানায় দেখা করতে গেছে, এবং সে বলছে যে বাবা, আম্মু তো আইসিইউতে। তো জালাল ভাই শুনে বলছে যে আহ, তুমি মিথ্যা কথা বলতেছে, তোমার আম্মু মারা গেছে। তখন নিপা আবার জালাল ভাইয়ের গায়ে হাত দিয়ে বলছে, না আব্বু, আম্মু বেঁচে আছে। তো তারপরে তো মারা গেল। ভিডিও আসছে, দেখলাম যে জালাল ভাই জেলখানা থেকে আসছে, তাকে 5 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে, এবং গতকাল রাতে ভাবির কবর দিয়েছে আজিমপুর গোরস্থানে। এবং দেখলাম যে পুলিশের ভ্যানে করে জালাল ভাইকে নিয়ে আসছে, এবং এত লোক, আমি লালবাগে জালাল ভাইয়ের বাসার ওইদিকে এত লোক খুব একটা দেখিনি। মানে জালাল ভাই, ভাবি, এবং বিশেষ করে যারা ভাবিকে চিনতেন ব্যক্তিগতভাবে, দল মত নির্বিশেষে সবাই এসেছে। মানে এত লোক, মানে জালাল ভাই যে কত জনপ্রিয় ছিলেন, বা ভাবি মানুষ হিসেবে কত জনপ্রিয় ছিলেন, সেটা কালকে আরেকবার প্রমাণিত হয়েছে। জালাল ভাইয়ের সাথে ভাবির পরিচয়টা খুব ইন্টারেস্টিং। একটা বিয়ে বাড়িতে পরিচয় হয়েছিল, এই গল্পটা ভাবির কাছ থেকেই শোনা। তারপরে জালাল ভাই পছন্দ করেছে, জালাল ভাই বিয়ে করেছে। জালাল ভাই তখন ছাত্র, মেডিকেল স্টুডেন্ট। জালাল ভাইয়ের কাছে শুনেছি যে জালাল ভাই যখন 4th ইয়ারে থার্ড প্রফেশনাল পরীক্ষা দেয়, তখন প্রফেসররা জিজ্ঞেস করছে, জালাল তোমাকে একটা অনার্স দিয়ে দিই কমিউনিটি মেডিসিন পরীক্ষায়। তো জালাল ভাই বলছে, না স্যার, এত কিছুর দরকার নেই, কারণ তখন বঙ্গবন্ধু জীবিত ছিলেন। তারপরে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে পরিবারের অনেক সদস্য সহ হত্যা করা হলো। তারপরে জালাল ভাই পরীক্ষা দিতে গেছেন। তো প্রফেসররা সেই জালালকে চেনেন, এবং জালাল ভাই সাপ্লি খেলেন। তো সাপ্লি খাওয়ার পরে জালাল ভাই এসে ভাবিকে বলতেছে যে তুমি একটা কুফা, তোমার জন্য আমি ফেল করছি। তো ভাবি এই গল্পগুলো বলতেন এবং এত সুন্দর করে হাসতেন। জালাল ভাইয়ের প্রথম মেয়ে নিপা যখন জন্ম নিল, তখন জালাল ভাই অ্যারেস্ট হলেন, এবং এই ঢাকার যে পুরনো সেন্ট্রাল জেলটা ছিল সেখানে ছিল। এবং নিপার তখন 1 মাস বয়স। তো ভাবি বলতেন যে ওই লালবাগে জেলখানার কাছে খুব উঁচু বিল্ডিং এ নিপাকে নিয়ে যেতেন, এবং জালাল ভাই জেলখানা থেকে নিপাকে দেখতেন। সেই এই গল্পগুলো শুনতাম। খুব রোমান্টিক একটা জুটি ছিলেন, তাদের পরস্পরের প্রতি ভালোবাসাটা একদম, মানে খুব এভিডেন্ট ছিল। মানে জালাল ভাই যেখানেই যেতেন, দুপুরে খাওয়ার সময় হলো, ভাবি কিন্তু ফোন করতেন, এবং প্রতিদিন, মানে সব সময় খোঁজ রাখতেন। ওনাদের 2 মেয়ের বিয়ে দিয়েছেন সিডনিতে। তো একবার জালাল ভাই আর ভাবি বেড়াতে আসলেন, আমি গাড়িতে করে জালাল ভাইকে অনেক ঘোরালাম। তো জালাল ভাইয়ের একজন আত্মীয় থাকে ক্যানবেরায়, আইভি আপা, মুনির ভাই। তো তারা খুব চাচ্ছিল যে ভাবি এবং জালাল ভাই যেন যায়, কিন্তু ভাবি আবার অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে পারতেন না, ওনার পায়ে একটু সমস্যা ছিল। আমাকে বলছে যে আইভি তো এরকম বলতেছে, কি করি। তো এরকম অনেক অনেক স্মৃতি আছে। মাজু ভাইয়ের বাসায় আমরা সবাই মিলে ডিনারে একসাথে
অনেক ডাক্তার এসেছিলেন সেদিন, ভাই ছিলেন, ভাবি ছিলেন, এবং ওইখানে কিছু ডাক্তার স্মৃতিচারণ করছিলেন এবং জালাল ভাই আমাকে বলছিলেন যে মিল্টন তুমি বলো, তুমি বলো। তো কাল কাল এই খবর পাওয়ার পর থেকে না আমি একদম আক্ষরিক অর্থেই অনেকক্ষণ কেঁদেছি একা। তখন বাসায় কেউ ছিল না, বাচ্চারা স্কুলে, নূপুর হাসপাতালে কাজ করছে, আর আমি একা বসে বসে কাঁদছি। দেশের দুঃসময়, জাতির জন্য একটা দুঃসময়, দলের জন্য একটা দুঃসময়। আমাদের অধিকাংশ নেতা হয় আত্মগোপনে, নইলে পলাতক, নইলে দেশের বাইরে, আর প্রায় লাখখানেক হলো জেলে। জাহাল ভাই তাদের বয়স হয়েছে, এই বয়সে এই মিথ্যে মামলায় জেল খাটা এবং এই ইনুসশাহী, এই হিটলারের নব বাংলাদেশী সংস্করণ, এই নব্য হিটলার, যে দেশটাকে একটা মানে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে বলা যায়। যে কোথাও যে কেউ ভালো আছে তা নয়। এমনকি যারা গত বছরের জুলাই আগস্টে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে চলে যেতে বাধ্য করেছিল, তারাও ভালো নেই। আজ মনে হলো যে ভাবির কথা বলি, এই কথাগুলো না বললে আসলে এই কষ্ট, এত কষ্ট হচ্ছিল, আপনাদের সামনে এই কথাগুলো বললে হয়তো কিছুটা ভালো লাগবে। ভাবির জন্য দোয়া করবেন। আমিও নামাজ পড়ে দোয়া করছি, ভাবিকে আল্লাহ যেন বেহেশত নসিব করে। এবং গত মাসেই জালাল ভাইয়ের মেঝো ভাই মারা গেলেন এবং তখন তাকে প্যারোলে আসতে দেননি। যাই হোক, এবার অন্তত 5 ঘন্টার জন্য হলেও প্যারোলে মুক্তি দিয়েছেন। জালাল ভাইয়ের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আজকের এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষের জন্য শেখ হাসিনাকে আবার দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।